কার্তিকের নবান্নের এই দেশের সৌন্দর্য দেখতে হলে হেমন্তের সকালে এই বাংলার কোনো এক গ্রামে পা ফেলতে হবে আপনাকে, যেখানে তার সৌন্দর্য দেখতে আমন্ত্রণ জানাবে পথের পাশের ঝিঙে ফুল, কখনো নরম ঘাসের কচি ডগায় লেগে থাকা শিশির পা ধুয়ে দেবে। সবুজ ধানক্ষেত আর স্বচ্ছ পানির উপর জমে থাকা কুয়াশার প্রলেপ অদ্ভুত এক মায়ার চাদরে জড়িয়ে রাখবে আপনাকে। কখনো মন চাইবে তেপান্তরের মাঠের মতো সবুজ জমিনে একা এক তালগাছ হয়ে কুয়াশায় হারিয়ে যেতে। আবার সেই কুয়াশার বুক চিরে দেখা পাওয়া অচেনা কৃষকের সাথে হবে হেমন্ত মিতালি। গৃহস্থের ঘরের উঠানে সেদ্ধ চালের গন্ধে যখন সেদিকে ঘুরে তাকাবেন, গৃহিণীর মুখটা দেখে বুঝবেন তার ঘরের ধানের গোলার মতোই দুতি আসছে পূব আকাশে। হেমন্তের সৌন্দর্যে মগ্ন হয়ে গন্তব্যে পৌঁছে গেছি বুঝলাম যখন দেখলাম চোখের সামনে বিস্তীর্ণ জলরাশি। ফরিদপুরে আমাদের এবারের গন্তব্য ছিল গোবিন্দপুরের চাপাদহ বিলে। সকালে সেখানে ৩০ থেকে ৪০টি জেলে নৌকায় বিলের মাছ ধরা হবে, তাদের দেখতেই আসা। যখন পৌঁছেছি তখন অনেক নৌকাই বিলের জলে ভেসে বেড়াচ্ছে, তবে মাছ ধরাকে ছাপিয়ে আমাদেরকে আচ্ছন্ন করে রাখছিল বিলের নৈসর্গিক সৌন্দর্য। বছরের এই সময়ে চাপাদহ বিলের প্রায় নিয়মিত চিত্র এটি। সকাল হতেই বিলের চারপাশের গ্রামের মানুষরা মাছ ধরতে নামেন। তাদের আয়ের প্রধান উৎস এই বিলের মাছ। দাদা করেছে, বাবাই করেছে, এখন আমরা আছি, আমাদের ছেলে পেলেও করার পরে এইরকম আর কি, মানে কয়েক বাইশ আসতেছে আর কি ভাবে। ঘোষপুর বাহিনীনগর বেড়াদি 3টে গ্রাম, তাতে আমরা 500-600 জেলে আছি। এই মাছ ধরি 400, 500, 300 বাগে পাই, ওইভাবেই চলতে হয় ছেলে পেলে নিয়ে। এখানকার আদি জেলেরা জানালেন পরিবর্তন এসেছে মৎস্যজীবী জীবনেও। মাছ ধরা আগে যেমন স্বাধীন পেশা ছিল, এখন এখানে তেমনটা নেই। বিলে মাছ ধরা এবং বিক্রি নিয়ন্ত্রণ হয় তাদেরই গড়ে তোলা সমিতির মাধ্যমে, তবে তা নিজেদের সুবিধার জন্যই। আগে তো বাইরের মাছ, ওই বরবর নদীর মাছ, পদ্মার মাছ, সাগরের মাছ ঢুকে আসতো আমাদের এই নদীতে। এখন তো তাহলে চতুর্পাশে আর কি মানে সুইচ গেট করে বান্ধা পড়ে গেছে। এখন মাছের চাষ করা হচ্ছে আমাদের এইখানে। আগে তো মাছের যার যার ইচ্ছা নেই, কারো কর দেওয়া লাগে নাই, কোনো কিছু করা লাগে নাই, যার যার যেখানে ইচ্ছা হয়েছে তখন সেই জেলি মাছ মারিয়েছি, ব্যবসা করছি। আর এখন তো তা হচ্ছে, এখন তো আমাদের এইখানে নিয়েই আমাদের এই সমিতিতে করা এই জলাটা। এখন ইচ্ছা দিন তো মাছ মারা যাবে না, এখন যখন সমিতিতে অর্ডার করবি তখন আমাদের দেখতে হবে। আমরা ধরে দেই, কর্মকর্তা যারা আছে তারা বিক্রি করে ওই ইসি আড়তে। বাইরের ব্যাপারীরা এসে কিনে নিয়ে যায়, আমাদের একটা পার্সেন্ট মোতাবেক আমরা একটা পাই আর কি। 5,000 টাকা বিক্রি করলে গুঁড়ো মাছে 2500 দিচ্ছে, আর বড় মাছে 15-20% দিচ্ছে। সেইভাবে আমরা আর কি এই সাভারে এক সাভারে 20 জন লোক আছি কি 18 জন লোক আছি, এইটা আর কি আমরা এইভাবে হিসেব করে বিক্রি করে বন্টন করি। এক একটি নৌকায় 8 থেকে 10 জন করে ভাগ হয়ে মাছ ধরা চলতে থাকে। চাপাদহ বিলে মিঠা পানির প্রায় সব মাছই পাওয়া যায়। বিলের কই, বাইন, পুঁটি, শিং এসব মাছের স্বাদের কদর চারদিকে ছড়িয়ে পড়েছে বেশ আগে থেকেই। এই বিলের মাছের সুখ্যাতির প্রধান কারণ প্রাকৃতিক উপায়ে মাছ পালন করে বড় করা হয়। মাছ ধরা শেষে সকাল 9টা নাগাদ নৌকাগুলো ফিরতে থাকে পারে। এক একটি নৌকা ভিড়িয়ে জেলেরা মাছ নামাতেই শুরু হয়ে যায় মাছের ডাক। 3310, 20, 50, 3350, 60, 70, 80। অনেক দূর থেকে এখানে মাছ কিনতে আসেন মৎস্যপ্রেমীরা। 3550, 3500 আছে। আজকে কিছু দেশে
গুড়া মাছ কিনেছি। এগুলো পাঁচমিশালি মাছ আর কি। এখানে শোল আছে, বাম মাছ আছে, আয়ের মাছ আছে, শিং মাছ আছে, আর চিংড়ি মাছ আছে, মানে যেটা ছোট চিংড়ি, এই দিয়ে আর কি মিক্সড। এখানে আমি ওজন দিয়ে দেখলাম 5 কেজি মাছ আছে, আমি 3000 টাকা দিয়ে কিনেছি। তাহলে আমার 600 টাকা করে কেজি পড়েছে। আমি বাজার থেকে যদি এই মাছটাই কিনতে যেতাম, দেখা যাচ্ছে মিনিমাম আমার 800 থেকে 900 টাকা কেজিতে পড়তো। ফরিদপুর জেলার যত লোকজন আছে সবাই এখানে আসে ন্যায্য মূল্যে মাছ পায় এবং প্রাকৃতিক মাছ। আপনার এখানে কোনো সার ওষুধ বা কীটনাশক মেডিসিন কোনো কিছু দেওয়া হয় না, কোনো খাবার দেওয়া হয় না। যা করা হয় প্রাকৃতিকভাবে যেটা তৈরি হয় এটাই খাইয়ে মাছ সুস্বাদু করে। এই অঞ্চলের মানুষ পেশায় একই সাথে জেলে এবং কৃষক। প্রায় প্রত্যেকের জমিতেই 3টি ফসল ফলে। ধানের সাথে পাট, পেঁয়াজ, সবজি এই অঞ্চলের প্রধান আবাদ। বিল থেকে ফেরার পথে জমিতে বসে সকালের খাবার খেতে দেখে এগিয়ে গেলাম মাঠের খোঁজ নিতে। সকালে খেতে এসে যে 4-5 বান্ধিছি, বান্ধার পরে বেড বান্ধিছি, বেড বান্ধার পরে এখন যে লাঙ্গল দিয়ে পিলি টানছি, পিলি টানে রসুন লাগাচ্ছি। যে রসুন লাগান শেষ হলে পেঁয়াজের দানা দেবো। আখ আছে, এখন মরিচ আছে, কুমড়ো আছে, ধান আছে, সব ফসলই আমাদের এদিকে আছে। পরিবারের সাথে সাথে যাদের হাতে দেশের মানুষের খোরাকের সংস্থান হয় তারা বেশিরভাগ সময় কৃষি সুবিধা বঞ্চিত। সার মাঝে মধ্যে পাই না, বললাম যে দানা দেবো, সার পাইনি। কাল দোকানদারা গেলি কয় মার্কেটে নাই, এদিন 3 টাকা বেশি, ওদিন 4 টাকা বেশি, এদিন 5 টাকা বেশি নাই। কৃষি অফিসে গেছি, সেদিন গেছি, যাওয়ার পরে বললো যে 1 কেজি মুসুরি পাবা, 1 কেজি সরিষা পাবা। তাই আমি বললাম যে 88 ভাই 8.5 ভাই সম্পত্তি আমার চাষে, তাহলে এইটার যদি আমার 1 কেজি মুসুরি আর 1 কেজি সরিষা নিয়ে আমি কত টাকা বাদ করবো? আমার সরকারি অনুদানের দরকার নাই, কোনো সার টার দেবে না। সার যাই দেয় বড় লোকরা তুলে নিয়ে যায়, সার দেয় আমরা পাইনি, গরিব মানুষ পাইনি, পায় বড় লোকরা। প্রকৃতির মাঝে হারিয়ে যেতে যেতে যখন দেখি প্রকৃতির সন্তানরা ভালো নেই, তখন মোহিনীর ঘোড়াগুলোর গানের মতো বলতে ইচ্ছে করে, তখন ভালো লাগে না কোনো কিছুই। সুদিন কাছে এসো, ভালোবাসি একসাথে সবকিছুই। ছোটবেলায় পাঠ্য বইয়ে পড়া সোনালী আঁশের দেশ বাংলাদেশকে চিনতে হলে আপনাকে ফরিদপুর যেতে হবে। দেশের আর কোথাও পান বা না পান, ফরিদপুরে পাটে আপনি সোনালী আভা পাবেনই। স্বর্ণরঙা পাটের বাণিজ্যিক গুরুত্ব বিবেচনায় এই নামে বিশ্বে পরিচিতি পেয়েছিল বাংলাদেশ। তবে একটা তথ্য জানলে অবাক হবেন, বাংলাদেশ এখন পর্যন্ত মোট 60টি জিআই বা ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি পেয়েছে। তার মধ্যে 60তম জিআই পণ্যটির নাম পাট। যে দেশকে একসময় বিশ্ব চিনেছিল সোনালী আঁশের দেশ হিসেবে, সে পাট জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে 2024 সালে। ভৌগোলিক কারণেই ফরিদপুরের মানুষের অন্যতম প্রধান কৃষিপণ্য পাট। এ অঞ্চলে সাধারণত মার্চ বা এপ্রিল মাসে পাট বোনা হয়। পাটের চাষের চেয়ে খরচ করিয়ে যেদিন বেচবো আটে নিয়ে ওদিনও খরচ। এই জন্যই বর্তমান পাট নিম্নত 4000 4500 টাকা মন হলি পারে কৃষকের পয়সা বাঁচে। এ অঞ্চলে খাল বিল সহজলভ্য হওয়ায় পাট ভেজানোর জন্য স্বচ্ছ পানির জলাশয় পাওয়া যায়। মাটির গুণাবলীর সাথে পাটের রং সোনালী হওয়ার এটাও একটি প্রধান কারণ। এরপর পাটের আঁশ ছাড়িয়ে ভালোভাবে শুকিয়ে তা বাজারে তোলার পালা। ফরিদপুরের এই বাজারটি একসময় পাটের বাজার হিসেবে পরিচিত ছিল, তবে সোনালী আঁশের মতোই জৌলস হারিয়েছে এই বাজার। কৃষি জমির পাশাপাশি বিল বা জলাশয়ের পরিমাণ কমতে থাকায় অনেক জায়গায় কমেছে পাট চাষ।
কৃষক এখন শুধু পাটের উপর নির্ভর না করে বছরের বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ফসল ফলায়। এক পাহি বই পাট বুনে 3 বার সেচ দিতে হয়, তারপরে ওষুধ দিতে হয়, সার দিতে হয়, দিবার গেলে পাটের অর্ধেক টাকা খরচ হয়ে যায়। তারপরে একটা কিষেন ওই 700-800 টাকা দিয়ে, কিষেনের টাকা দিতে কিন্তু থাকে না তো কিছুই, কৃষকের কিছুই থাকে না। এক সময় পাট দিয়ে সুতা, সুতা দিয়ে থলে বা বস্তা জাতীয় পণ্যের ব্যবহার ছিল ঘরে ঘরে। সে অনুযায়ী দেশে গড়ে উঠেছিল পাট পণ্যের কলকারখানা। তবে বর্তমান বিশ্বে পাটের তৈরি পণ্যে আসছে পরিবর্তন। পাট দিয়ে এখন তৈরি হচ্ছে ফ্লোর ম্যাট, ওয়াল ম্যাট, জুতা, কুশন, পর্দা, এমনকি পোশাকও। শৌখিন পাট পণ্য তৈরি এবং রপ্তানিকে কেন্দ্র করে কাজ করছেন নতুন উদ্যোক্তারা। পাট এবং হোগলা পাতা আমাদের পূর্বপুরুষরা ব্যবহার করত বিভিন্ন কাজে, কিন্তু দীর্ঘদিন যাবৎ এই পাট হোগলা পাতার যে ব্যবহারটা, এই ঐতিহ্যটা আমাদের বিলীন হয়ে গেছে। ঠিক আছে, আমরা নতুন করে আবার চেষ্টা করতেছি এই পুরনো যে ঐতিহ্যগুলো এইগুলো ফেরত আনার। আমরা এখানে বিভিন্ন ধরনের পাপোশ, কনিকেল, সিলিন্ডার, ফ্লোর ম্যাট বা শোপিস, বিভিন্ন ধরনের জিনিস আমাদের এখানে 50+ আইটেম আমরা তৈরি করে থাকি। এটা আমাদের খুচরা বাজারে একটা চাহিদা আছে, আর অনেক বড় একটা বিশ্ববাজার। ঠিক আছে, দেশের বাইরে একটা বড় চাহিদা। বিশ্বে বাড়ছে পরিবেশ বান্ধব পণ্যের চাহিদা, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে পাট পণ্য। পলিথিন, প্লাস্টিকের বিকল্প হিসেবে পাট হতে পারে দারুণ এক সম্ভাবনার নাম। ফরিদপুরের সাথে জড়িয়ে আছে কবি আলাওল, পল্লীকবি জসিমউদ্দিন, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ, মৃণাল সেন, তারেক মাসুদ সহ অনেক গুণী ব্যক্তির নাম। ব্রিটিশ ভারত উপমহাদেশ যখন ছিল তখনই ফরিদপুর কালচারালি অনেক উন্নত ছিল। পাহাড়ি সান্যাল, ছবি বিশ্বাস থেকে শুরু করে এরা এসে কিন্তু টাউন থিয়েটারে নাটক করেছে। নরেন্দ্রনাথ মিত্র, যার ছোট গল্প নিয়ে সত্যজিৎ রায় ছবি করেছে, যার চলচ্চিত্র নিয়ে অমিতাভ বচ্চনের মতো মেগা স্টার অভিনয় করেছে। ফরাজি আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহ আমাদের মাটির সন্তান, কাজী মোতাহার হোসেন আমাদের মাটির সন্তান, ঔপন্যাসিক রাজিয়া মজিদ আমাদের ফরিদপুরের সন্তান, গীতা দত্ত যিনি বিখ্যাত শিল্পী, মৃণাল সেন আমাদের মাটির সন্তান, আমাদের ফরিদপুরের মানুষ, একেবারে ফরিদপুর শহরের কেন্দ্রে জিলটুলিতে তার বাড়ি। শহর পাড়ি দেওয়ার সময় বাংলা চলচ্চিত্রকে বিশ্ব কাতারে নিয়ে যাওয়া বাঙালি মৃণাল সেনের বাড়ি খোঁজার চেষ্টা করেছিলাম। শহরের চৌরঙ্গীর মোড়ের ঝিলটুলি মহল্লার এক বৈদ্য ব্রাহ্মণ পরিবারে 1923 সালের 14 মে তার জন্ম। কিন্তু এলাকার কেউই তার জন্মভিটার খোঁজ দিতে পারল না। কেউ কেউ জানালো এখানে একটি পুরানো বাড়ি ভেঙে ফেলা হয়েছে। জানি না বাড়িটি তাদের ছিল কিনা। কেউ বলল একটু ওদিকে শিল্পকলার পেছনে পুকুরের আশপাশে কোথাও তাদের বাড়িটি ছিল, কিন্তু খোঁজাই সই, কোনো স্মৃতিচিহ্ন নেই কোথাও। যদিও ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূতিকাগার ছিল এই বাড়িটি। নেতাজি সুভাষচন্দ্র বসু দুবার তাদের বাড়িতে আত্মগোপন করেছিলেন। কেবল রাজনীতিবিদরাই নন, তাদের বাড়িতে আসতেন কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিনের মতো বিখ্যাত কবিরা। দেশের ইতিহাসের সাথে জড়িত এমন অনেক স্থাপনায় হয়তো একসময় কেউ মনে রাখবে না, কিন্তু যার মন পড়ে সে মনে রাখে। যেমন তারেক মাসুদের মা এখনো খুঁজে ফেরেন ছেলেকে। ভাবেন এই তো ছেলে এসে তাকে ডাকবে। ওদের আমার রত্ন ছিল, যাওয়ার সময় বলে গেছিল আমার আম্মার কেউ না দেখে আমি দেখবো। 4 দিন ছিল, 4 দিন থাকার পরে রমজান মাস, ওই যে মিশুক মনির এসে ফোন করলো, ওই মিশুক মনিরের কথা চলে গেল। ওই যে লোক শুনে কাগজের ফুল,
তার কথা যে সবসময় কইতো আমি আজ আছি কাল নাও থাকতে পারি। ক্যাথরিনও কইতো, আমারও কইতো, বাবুচিরে কইতো, কইতো যে আমার কাজগুলো তুমি সমাধা করবো, ক্যাথরিনে বলতো। ওর হাতের ছোঁয়া জিনিস আমি কইছি যে নষ্ট করবে না তোমরা। তা ওর যে মালামাল কষ্ট জিনিসপত্র পুরস্কার দেশের আছে, একটা ভাড়া বাসায় ছিল বহুদিন, এগুলা সরকারে লিখে দিয়েছিলাম সবাই আমরা আত্মীয় স্বজন। ওই কোনো কাজ হয় না। এই জাদুঘরের জন্য আমি বলছি যে দেখো আমি এই 14-15 বছর বাইসে রয়েছি, আমার তারেকের হাতের ছোঁয়া জিনিসপত্রগুলো আমি গুছাইয়ে রাখবো, সেই জাদুঘরটা হইল না। হয়তো কোনো একদিন কোনো এক প্রজন্ম মৃণাল সেনের মতো জানবে না তারেক মাসুদের নাম। বাড়িটিকেও ভুলে যাবে এখানকার মানুষ। দেশের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যের সাথে জড়িয়ে থাকা মানুষগুলো একসময় চলে যাবে, কিন্তু তাদের স্মৃতিটুকু বাঁচিয়ে রাখার দায়িত্ব দেশের। কারণ ইতিহাস ও ঐতিহ্যই বাঁচিয়ে রাখে একটি দেশের পরিচয়।